তো আমি হচ্ছে আজকে আমার শ্বশুর শাশুড়িকে ফোন দিছিলাম যে মা আসেন, কারণ যেভাবে চলতেছে যা চলতেছে এটা যত সময় যাবে তত বেশি ঘোলাটে হবে, এটা আসলে সমাধানের দিকে যাবে না। তো আমি সমাধান চাইছিলাম, বাট আমার শ্বশুর শাশুড়ি আসে নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আছি আলহামদুলিল্লাহ। কারণ মুসলিম হিসেবে যখন যেখানে যে পরিস্থিতি থাকুক না কেন, তার শুকরিয়া আদায় করা অনেক বেশি জরুরি। তো সেই জায়গা থেকে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ব্যাপারে আসলে ওইভাবে তো বলার কিছু নাই। যারা কন্টিনিউ ভিডিও দেখতেছেন তারা সবাই জানেন আমার বর্তমান পরিস্থিতি কী, আমার কিভাবে দিনকাল যাইতেছে, কিভাবে কি করতেছি, কিভাবে থাকতেছি, আর কিভাবে চলতেছে আর কি। আর সব থেকে মানে আপনাদের একটা হয় না, একটা বিষয় কি, নিজের কথা, আমাদের মুরব্বীরা একটা কথা বলতো, নিজের কথা বলতে গেলে পরের পায়ে ধরতে হয়। হুম তো আমার আমার দশাটা ওই রকম হয়ে গেছে। তো আমি হচ্ছে আজকে আমার শ্বশুর শাশুড়িকে ফোন দিছিলাম যে মা আসেন, কারণ যেভাবে চলতেছে যা চলতেছে এটা যত সময় যাবে তত বেশি ঘোলাটে হবে, এটা আসলে সমাধানের দিকে যাবে না। তো আমি সমাধান চাইছিলাম, বাট আমার শ্বশুর শাশুড়ি আসে নাই। কেন আসে নাই সেটা আমি জানি না, আর আমি তাদেরকে ফোনও করি নাই যে কেন আসলেন না। আমি 2বার ফোন দিছি, তারা রিসিভ করে না। বিকেলবেলা ফোন দিছি, তখন বলছে তারা আসবে। তারপরে দেখলাম যে সময় পার হয়ে যাচ্ছে, বাট সে আসতেছে না। ফোন দিছি, পরে ধরে নাই। তারপর হচ্ছে আমি আমার মার বাসায় গেছিলাম। মার বাসায় যাওয়ার পরে মার বাসায় গেছি, তারও একটা রিজন আছে। মা হলো ডাকছিল, ছোট ভাই আসছে গ্রাম থেকে বড় ভাইয়ের ব্যাপার নিয়ে কথা বলার জন্য। তো ওইখানে মা ডাকছে। আমি হচ্ছে ফোনে বলছিলাম যে আমি যাব না, বা আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। তোমাদের ফ্যামিলি ম্যাটার তোমরা যেভাবে পারো ঠিক করো, আমার এইসবের মধ্যে ডাইকো না। মা বললো যে তোর কোনো কথা বলার দরকার নেই, তুই জাস্ট সামনে থাক। তো আমার হচ্ছে একটা রোগ, মা বললে আমি না করতে পারি না, এটা আমার অনেক বড় একটা রোগ। তো পরে গেলাম, যাই আমি কোনো কথা বলি নাই, আমি জাস্ট যাইয়া চলে আসছি। বাবুর সাথে দেখা হয়েছে, জিজ্ঞেস করলাম কেমন আছিস, দ্যাটস ইট। বাবু কেমন আছে মানে ওর মেয়েরা কেমন আছে এতটুকু জিজ্ঞেস করে আমি হচ্ছে মার সাথে কথা বলে চলে আসছি। তারপর আর বাসায় আসলাম। বাসায় আসার পরে আবার ফোন দিচ্ছিলাম আমার শ্বশুর শাশুড়িকে, তারা আসে নাই, তারা ফোন ধরে নাই আর কি। তো দেখা যাক, আমি 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 আসলে এই বিষয়গুলো নিয়ে এত বেশি আমার হচ্ছে মনে হয় কি প্রত্যেকটা জিনিসেরই কিন্তু সমাধানের প্রয়োজন। হ্যাঁ, এইভাবে কথা কইব, আমি ওইভাবে কথা কইব। হ্যাঁ, আজকে ভিডিওতে যা যা বললো যে মানে কি নিজেদের কথা মানুষ সোশ্যাল মিডিয়াতে বলে, এটা এটা বলার আমি কোনো রিজন খুঁজে পাই না সিরিয়াসলি। আমি কেন বলি সেটা আমি মোটামুটিভাবে ক্লিয়ার করছি, আমি আমার পার্সোনাল কথা কেন বলি। আমার কিন্তু এই কথাগুলো বলার কোনো কারণ নাই, কোনো দরকার নাই। জাস্ট আমার সাথের মানুষটা যখন বলে তখন এটা ক্লিয়ার করতে আমার আসতেই হয়, তা না হলে আমাকে যারা দেখে, কারণ আমি আজকে এই প্ল্যাটফর্মে প্রায় 3 বছর যাবত, 3 বছর প্লাস হয়ে গেছে। হ্যাঁ, 3 বছর প্লাস হয়ে গেছে আমি এই ইউটিউবিং করতেছি। তো সেইখানে আমারও কিন্তু কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাকে পছন্দ করে। এখন অপরজনের কথা শুনে কিন্তু তারা আমরা ভুল বুঝতে পারে। তো সেই ভুল বোঝাটা থেকে নিজেকে বের করার জন্য আমার হচ্ছে গিয়া আইসা নিজের কথাগুলো বলতে হয়, তা না হলে এই অভ্যাসগুলো আমার আগেও কোনো দিন ছিল না, এখনও নাই। আমি আসলে এই অভ্যাসে অভ্যস্ত না। আমি কখনোই, সব সময় দেখবেন আমি আমার নিজের নিয়ে থাকতে পছন্দ করি, নিজের পরিবার নিয়ে থাকতে পছন্দ করি। আমি এক্সট্রা কোনো কথা মিডিয়াতে বলি না। যখন যখন হচ্ছে অপর পাশ থেকে আমার দিকে ছুঁইরা মারে কথা, তখন আমার যা বলতে হয়, এই হচ্ছে বিষয়। আর আজকে
আমার ভাইয়ের পরিবার নিয়ে আমি আর কথা নাই বলি, কারণ ভাইয়ের পরিবারে কি হচ্ছে না হচ্ছে, ভাইয়া কি করতে চায় না করতে চায়, সেটা একদম ভাইয়ার নিজস্ব ব্যাপার। ভাইয়ার নিজস্ব ব্যাপার নিয়ে আমি কোনো কথা বলবোই না। আর আমি কেন ভাই ভাই করি, আমার আসলে ভাই ছাড়া কেউ নাই, মা ছাড়া ভাই ছাড়া কেউ নাই, এই জন্য ভাই ভাই করি বা মা মা করি। হ্যাঁ, তবে আমি আমার এই সময় আইসা, এখন আইসা আমি বুঝতে পারছি যে আসলে আমি ছাড়া কেউ নাই। সুতরাং আমি এখন থেকে ফিউচারে যতদিন বাঁচবো শুধু নিজের জন্য বাঁচবো, এটা বললাম আপনাদেরকে। আমি আর কারোর জন্য বাঁচবো না। মানে ভাইয়ের জন্য বলেন, স্বামীর জন্য বলেন, শ্বশুর শাশুড়ির জন্য বলেন, আমি আর কারোর জন্য বাঁচবো না। আমি নিজের জন্য বাঁচবো। নাহলে দেখেন, তার ছেলের সাথে সমস্যা, আমার শ্বশুর শাশুড়ির কথা বলি, তাদের ছেলের সাথে আমার সমস্যা হইতেছে। এখন তাদের তো প্রথম দিনেই আসা উচিত ছিল, এখন তারা আসছিল নাকি, তারা নাকি বলছে যে আমাকে ছাড়া তারা কথা বলবে না। তো এখন আমি তাদেরকে ডাকলাম, তারপরও তারা আসলো না। মানে এইটার মানে কি? এটার মানে এটা না যে তারা তাদের ছেলেকে প্রশ্রয় দিতেছে। তো প্রশ্রয় দিয়া মানে ছেলের এর আগেও দেখেন, মানে আগেরবার যখন ঝামেলা হইলো তখন তার ছেলের কথা শুই না এক রাতের মধ্যে ঢাকা শহর ছাইরা নারায়ণগঞ্জে চলে গেল। তাদের কিন্তু এটা উচিত হয়নি। আমার কথা হচ্ছে, রাজ যেহেতু তাদের পেটের সন্তান, রাজ কম বোঝে তাদের অনুযায়ী, রাজের বয়স অনুযায়ী রাজ কম বোঝে না, কিন্তু তাদের পেটের ছেলে এই হিসেবে সে তাদের তুলনায় কম বোঝে। তাহলে তাদের তো উচিত ছিল একটা সুন্দর সমাধান করার। তারা সেটা না করে এক রাতের মধ্যে চলে গেছে নারায়ণগঞ্জে। তো এখন এক রাতের মধ্যে যদি কোনো ব্যক্তি নারায়ণগঞ্জে চলে যায়, সেই ব্যক্তির যে কেউ চোর, বাটপার, ছেঁচচোর এগুলা বলবে। সেটা আমি হই, আরেকজন হোক, বা আমার ফ্যামিলি হোক, সেই কথার খাতিরে, মানে সেই ব্যবহারের খাতিরে যায় হয়তো আমার ফ্যামিলি তারে দুই কথা মন্দ বলছে, আমার ভাই দুই কথা বলছে, আমার মা দুই কথা বলছে, তাই না? এখন আমার শ্বশুর শাশুড়ি কি উচিত ছিল, একটা সুন্দর সমাধানের উচিত ছিল। তারা গার্জিয়ান হিসেবে তা যেভাবে করলে ভালো হয় সেইভাবেই করার দরকার ছিল। ওই যে লাস্টে যাইয়া যখন হচ্ছে কেস মামলা হয়ে গেল, তখন তারা যাইয়া হচ্ছে মানুষজনের হাতে পায়ে ধরে আইনা একটা বিচার সালিশ বসাইলো। এটা কিন্তু তারা প্রথমেও বসাইতে পারতো, কারণ যেহেতু অন্যায়টা তাদের ছেলের ছিল, অন্যায়টা আমার ছিল না। আমি অন্যায় করি নাই, তাদের ছেলের অন্যায় ছিল। তাদের ছেলে, ঠিক আছে, আমি রাগ অভিমান করে চলে গেছি, সে সেটা নর্মালি নিতে পারতো। সে কি করলো, আমি যেহেতু বলছি আমি আসবো না, সে সাথে সাথে আমার চ্যানেলটা আমার কাছ থেকে নিয়ে গেল। আরও কত ধরনের কত সিন ক্রিয়েট করলো। তারা আমার চ্যানেল তো দিবেই না, তার মার সামনে, তার বাবার সামনে তা সে বলছে যে না, সে চ্যানেল দিবে না। তো তখন যে আমার ফ্যামিলি তাদেরকে দুইটা কথা শোনাইছে, এটা শোনানোটা স্বাভাবিক, তাই না? এখন সেটা তাদের কাছে খারাপ লাগছে। এখন তাদের কথা হচ্ছে, সে আমার হাজব্যান্ড, সেই হিসাবে তারা কে কতটুকু মূল্যায়ন করছে, এই মূল্যায়নটা তারা দেখছে। কিন্তু তারা যে অন্যায়টা করছে সেটা কিন্তু তাদের চোখে পড়ে নাই। তারা যে অন্যায় করছে সেই হিসেবে কোনো কিছুই তাদের সাথে হয় নাই। এটা আমি এখনও বলতেছি, আগেও বলছি, ভবিষ্যতেও বলবো, যে অন্যায় হয়েছে আমার সাথে, সেই অন্যায় হিসেবে তার কোনো শাস্তি হয় নাই, তার কেউ কোনো শাস্তি দেয় নাই, তার এগেনস্টে কেউ কোনো কথা বলে নাই। হ্যাঁ, পরিস্থিতি অনুযায়ী হয়তো 2-4টা বকা দিছে, আমার ভাই হোক, আমার মা হোক, যেই হোক, এটা যে কেউ হইলে দিত। বাট আমি কিন্তু তারে বকা দিইনি, আমি কিন্তু তার সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই। আমি শুধু বলছি আমি যাব না, এতটুকুই বলছি। আর এটাও সত্য, সেও আমার সাথে খারাপ ব্যবহার করে নাই। মানে এই যে আমি চলে গেছি, সে আমাদের বাসায় আমার আনতে গেছে, বা সে নারায়ণগঞ্জে চলে গেছে, তারপরে মাঝখানে যে তার সাথে আমার যতটুকু কথা হয়েছে ফোনে, কখনো সে আমাকে বকা দিয়ে কথা বলা নাই। অন্য সমস্ত মানুষকে, এর আগে আমি যে সংসার করছি তার সাথে যখন আমার ঝামেলা হইতো, সে আমাকে অনেক বাজেভাবে বকতো। বাট রাজ আমাকে বাজেভাবে বকে নাই ফোনের মধ্যে। ও যা 2-4টা বকা দেয়, আমার সামনাসামনি দেয়, করে, বাট আমি ওর কাছ থেকে দূরে থাকলেও আমাকে বকা দেয় না।
ফোনেও আমাকে কখনো বকা দেয় না, এই জিনিসটাও মেনটেন করে। কারণ ফোনের বকাগুলো খুব বাজে শোনা যায়। তো এখন এই যে এখন যে সমস্যাটা হয়েছে, এটা যে অনেক বড় কোনো সমস্যা এরকম না, কিন্তু কিন্তু সমস্যাটা বড় হয়ে যেতেছে কোন জায়গায় জানেন? ও সোশ্যাল মিডিয়াতে বলতেছে আমি চলে গেলে ওর কোনো আপত্তি নেই। সমস্যাটা কিন্তু এই জায়গায় হচ্ছে। তাহলে কি আমি চলে যাব? আমার চলে যাওয়াটা কি কোনো সমাধান? আমি চলে গেলে কি সে ভালো থাকবে বা আমি ভালো থাকবো? এটা কিন্তু আমার পাশাপাশি তার ভাবা উচিত, তার ফ্যামিলির ভাবা উচিত। হ্যাঁ, আমার ফ্যামিলির ভাবা উচিত। আমার ফ্যামিলির সবাই ভাবতেছে, অলমোস্ট আমাকে সবাই ফোন দিচ্ছে, সবাই আমাকে বুঝাইতেছে। কেউ আমাকে একবারের জন্য বলতেছে না যে তুমি চলে আসো বা তোমার নিজের জীবন নিজে দেখো, এগুলো কিন্তু কেউ বলতেছে না। সবাই বলতেছে স্বামীর সংসার মানেই অ্যাডজাস্টমেন্ট। এখন সমস্যা হচ্ছে, সামনে সমস্যা থাকবে না। সমস্যা মানুষের সারা জীবন থাকে না, হয়তো 2-1 মাস বা 2-4 মাস, তারপরে কিন্তু সমাধান ঠিক হয়ে যাবে। এখন সেই সময়টা পর্যন্ত যদি সে ধৈর্য ধরতে না পারে, যদি সে মানে শক্ত হইতে না পারে, তাহলে তো সমস্যা, তাই না? এখন এই সমস্যাটা বোঝানোর জন্য যে মানুষগুলোর প্রয়োজন, সেই মানুষগুলাকে আমি খুঁজেও পাচ্ছি না। তাদের উচিত এই সময় আয়শা আমার পাশে দাঁড়ানো, বা তাদের সে যার পাশেই থাকুক, আর আমার পাশে হোক, তার ছেলের পাশে হোক, থাকা কিন্তু উচিত। আর আমি কিন্তু আমি আমার যতটুকু বয়স হয়েছে, আমি চারপাশে যতটুকু দেখি, আমার কিন্তু মনে হয় যে আমি আমার জায়গা থেকে বউ হিসেবে যতটুকু করা প্রয়োজন আমার শ্বশুর শাশুড়ির জন্য করি। ছেলের বউ হিসেবে যতটুকু সম্ভব হয় করি। আমি আমার দায়িত্বের জায়গা থেকে কখনো সইরা দাঁড়াই না, কসম খোদার। কেউ বিশ্বাস করুক বা না করুক, এখন যদি তারা এটা অস্বীকার করে তাহলে আমার কোনো কিছু করার নাই। আর আপনাদের ভাইয়াও গত পরশুদিন ভিডিওতে একটা কথা বলছে, যেটা আমি গতকালকে ইমোশনাল হয়ে যাওয়ার কারণে ক্লিয়ার করতে পারি না। গতকালকের ভিডিওতে আমি প্রচুর পরিমাণে ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ আমার মনে অনেক কষ্টের কারণে আমি ক্লিয়ার করতে পারিনি। আপনাদের ভাইয়া বলছে সে নাকি আমাকে বিয়ের আগেই বলছে সে কোনো কাজকাম করবে না। এটা একদম ভুল। আর এটার জন্য আমার মনে হয় 100 মানুষ কমেন্ট করছে আপনি যাই না শুনে বেকার ছেলের বিয়ে করছেন। এটা ভুল ধারণা। এই পৃথিবীর কোনো মেয়ে যায় না শুনে বেকার ছেলের কাছে বিয়ে বসে না। সে যখন আমার সাথে কথা বলতে বিয়ের আগে, তখন আমি বলছি আমি কোনো বেকার ছেলের কাছে বিয়ে বসবো না। তুমি যদি 8,000 টাকাও স্যালারি পাও, তারপরে তোমার চাকরি থাকতে হবে। আমার কোনো সমস্যা নেই, 8,000 হোক 10,000 হোক, আমার সমস্যা নেই। আমার স্বামীর অ্যাবিলিটি অনুযায়ী আমি থাকবো, কিন্তু কোনো বেকার ছেলের কাছে আমি যাব না। কারণ আমি এটা সব সময় জানি, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। একজন মানুষ যখন অলস থাকে, মানে আজাইরা থাকে আর কি, তখন তার মাথার ভিতরে অনেক ধরনের বাজে চিন্তা ভর করে। আর যখন সে কাজের মধ্যে থাকে, তখন সে বাজে চিন্তাগুলো ভর করার সময় পায় না। কারণ একজন মানুষ যদি কাজ করে, সে সকাল 9টা বাজে কাজে যাবে বা 10টা বাজে কাজে যাবে, আবার 8টা 9টা মানে রাত 10টার দিকে কাজে আসবে। তখন আইসা সে কী করবে? তাড়াতাড়ি করে গোসল করবে, খাওয়া দাওয়া করবে, তারপর ঘুমানোর জন্য প্রিপারেশন নেবে, বা নিজের বউ পোলাপান যারাই থাকে সংসারে তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করবে, বা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবে। এই যে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে কী হয়, সময় চলে যায়। তখন কোনো খারাপ চিন্তাভাবনা, কোনো খারাপ কোনো কিছু মাথার ভিতরে ভর করতে পারে না। এটা আমি আগে থেকেই জানি। আর তখন থেকে আমি তারা বলছি আমি কোনো বেকার ছেলের কাছে বিয়ে বসবো না। তখন হচ্ছে গিয়া সে আমাকে বলছে সে চাকরি করবে, তার ফ্যামিলির সবাই বলছে আমাকে চাকরি করবে, সে চাকরি খুঁজছেও। হ্যাঁ, আমার সাথে আমি যখন আমাদের বিয়ের শপিং করি আমরা, তখনও তাদেরকে বলে আসছে ভাই যখন কাজের সুযোগ হয় তখনই আমাকে বলবা, আমি চলে আসবো। তখন হচ্ছে গিয়া কাজ খুঁজতেছিল। তো আমি চিন্তা করছি প্রথমত ওর ইউটিউবে মনিটাইজেশন অন হয়ে গেছে, যতদিন চাকরি না হয় ততদিন আমরা ইউটিউবে টাকা দিয়ে চলতে পারবো ইনশাল্লাহ। আর যখন চাকরি হয়ে যাবে তখন ইউটিউবিংও করব, প্লাস হচ্ছে কাজও করব। দুইটা যখন একসাথে হইব তখন আমাদের সংসারটা আরও ভালোভাবে চলবে। আমার ইন্টেনশন ছিল এটা, যার জন্য কর্ম না থাকা অবস্থাতেও আমি তাকে বিয়ে করছি। কারণ মনিটাইজেশন অন হয়ে গেছে। আমার কথা হচ্ছে আমি যেটা চিন্তা করছি যে মোটামুটি 3-4 মাস তো সংসার চলবেই, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলবে। তারপরে যায়া যদি সমস্যা হয়ও তখন
এই 3-4 মাসে ওর একটা চাকরি হয়ে যাবে। আর যদি চাকরি হয়ে যায়, ও চাকরি করবে, ওইখান থেকে যদি 8-10 হাজার, 12 হাজার বা 15 হাজার টাকা স্যালারি আসে, কারণ ও যখন বাহিরে যায়, বাহিরে যাওয়ার আগে নাকি ওর 20 হাজার টাকা স্যালারি ছিল। এটা ওদের মুখের কথা, ওর মা বলছে, আমি তো আর দেখি নাই। ওর মা বলছে, ও বলছে যে ওর 20 হাজার টাকা স্যালারি ছিল। তো আমার কথা হচ্ছে 20 হাজার টাকা না হোক, 15 হাজার টাকা তো স্যালারি আসবেই। তো ওখান থেকে যদি 15 হাজার টাকা আসে, ইউটিউব থেকে যদি 5-10 হাজার বা 20 হাজার টাকা আসে, আলহামদুলিল্লাহ, একটা সংসার চলতে কিন্তু এর থেকে বেশি লাগে না। তারপর আমি তো আছি, আমি তো ইনকাম করি, সেটা কম করি বেশি করি, যতটুকুই করি করি। আর আমার সমস্যা তো সারা জীবন ছিল না, এখন মানে সারা জীবন থাকবেও না। এখন একটা জমি কিনছি, সেটা আমাদের 2 ভাই বোনের জমি। আমাদের জমির দাম 23 লক্ষ টাকা। তো তার মধ্যে 11,50,000 আমার, 11,50,000 ভাইয়ার দেওয়ার কথা। তো সেইখানে আমার প্রায় 15 লক্ষ টাকা আমি ক্যাশ দিছি। তারপর হচ্ছে ভাইয়া যে টাকাটা ম্যানেজ করছে, সেইখানে ভাইয়া বেশিরভাগ টাকাই ওর লোন করে আনা। যেমন আমার বড় মামার কাছ থেকে 1 লাখ আনছে, আমার এক খালার কাছ থেকে 50,000 আনছে, কিস্তিতে 3 লাখ নিছে। তারপর হচ্ছে আমি এই যে এখানে যে কিস্তিটা আনতেছি, এখান থেকে 2 লাখ নিছে। তারপর হচ্ছে আমার ফুফাতো বোনের কাছ থেকে সুদে আর কি 50,000 টাকা আনছে। তো এগুলো হচ্ছে আমার ভাইয়ের লোন। এখন আমার ভাই তো এত লোন টানতে পারবে না। তখন আমার ভাই হলো বলছে যে তুই আমার এই কিস্তিটা টাইনা দিবি, আর ওই জায়গার ওই 50,000 টাকার সুদটা তুই দিবি। তো তখন হচ্ছে গিয়া আমার ভাইয়ের মুখের দিকে তাকায়া বা আমার মার মুখের দিকে তাকায় আমি লোনের এটা মাথায় নিছি যে না, এটা দিতে কতদিনই বা লাগবে, 1 বছরই লাগুক, এরপরে তো সব কিছু সমাধান হয়ে যাবে। এখন এই সময়টুকু যদি আমাকে না দেওয়া হয়, কারণ আমি যে জায়গাটা কিনছি সেই জায়গাতে তো আর আমি একা থাকবো না, অবশ্যই আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাইকে নিয়েই থাকবো, তাই না? তো এই স্যাক্রিফাইস কিন্তু করা উচিত। এখন যদি এতটুকু জিনিস তারা না বুঝে, আমি তাদেরকে তো বইলা বুঝাইতে পারবো না। এটা প্রত্যেকটা মানুষের নলেজে ঢুকে বা ঢুকা উচিত। এখন তাদের নলেজে কেন ঢুকে নাই বা কেন তারা ঢুকাইতে চায় না বা কেন ঢুকাচ্ছে না, সেটা কিন্তু আমি জানি না, আর আমার জানার কথাও না। এখন আমার কথা হইল, সব কিছুর পরে যায় এটার একটা সমাধানে আসতে হবে। সেই সমাধানে কেউ আসতেছে না। তো আমি আমার শ্বশুর শাশুড়িকে ফোন দিছি, ফোন ধরে নাই। দেখা যাক কালকে কী করে, আজকে না আসে কালকেও যদি আসে কথা হবে। তারা কী চায় আমি তাদের মুখ থেকেও শুনি। আবার আমি যেটা চাই তারাও শুনুক, জানুক যে আসলে আমি কী চাই, বা তাদের ছেলে কী চায় সেটাও জানা উচিত। আমার শ্বশুর শাশুড়ি কী চায় সেটাও জানা উচিত, তাই না? আর আমার শ্বশুর শাশুড়িকে আমি কখনোই বলি নাই যে তারা আলাদা থাকুক, আলাদা খাক। তারা যদি আমার সংসারে থাকে তাহলে আমার জন্য আরও বেশি সুবিধা। কারণ তাদের অনুপস্থিতিতে তাদের ছেলে যে ব্যবহারটা করে, তাদের উপস্থিতিতে সেই ব্যবহারটা আমার সাথে করতে পারবে না। তাদের অনুপস্থিতিতে আমার সংসারে যেটা হয়, তাদের উপস্থিতিতে সেটা হবে না। কারণ তখন তাদের ছেলেও কন্ট্রোল রেখা কথা বলবে, আমিও কন্ট্রোল রেখা চলাফেরা করব, তাই না? সুতরাং মানে শ্বশুর শাশুড়ি, বাবা মা, এরা কিন্তু মাথার উপরে একটা ছাতার মতন। তারা হচ্ছে পাশে একটা দেয়ালের মতন, যেই দেয়ালে যাইয়া একদম বিনা ভয়ে বিনা ডরে থাকা যায়। যেমন আমার ভাবির যত দুঃখ থাকুক, যত কষ্ট থাকুক, তার সর্বোপরি একটা মাথার উপরে ছায়া আছে, তার শাশুড়ি। যে যা কিছু হয়ে যাক, তার শাশুড়ি কখনো তাকে ছাড়বে না, বা তার দুঃখ কষ্ট দেখবে তার শ্বশুর শাশুড়ি। এটা কিন্তু আমার ভাবির অনেক বড় একটা প্লাস পয়েন্ট, যেটা আমার নাই, তাই না? প্রত্যেকটা ছেলের বউয়ের জন্য শ্বশুর শাশুড়ি একটা নেয়ামত। আমার নেয়ামতও আছে কিন্তু, বাট আমার মাথার উপরে নাই, আমার পাশে নেই। এটা আমার দুর্ভাগ্য। এখন দুর্ভাগ্য বইলা যে তারা সব সময় দূরে থাকবে, আমার কথা হলো তারা তাদের ছেলেকেই সাপোর্ট করুক, সমস্যা নাই আমার, কিন্তু তারা তো আসবে, দুইটা কথা তো বলবে, তাই না? এখন সেটাও যদি তারা বলার জন্য না আসে, তাহলে আমার কি হবে? আমি কোথায় যাব? আমারও তো একটা স্থানের প্রয়োজন, তাই না? তো দেখা যাক কি হয়। আমি সব কিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আপডেট দেওয়ার চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা। তো সবাই দোয়া করবেন যাতে হচ্ছে সব কিছু মীমাংসা করতে পারি, নিজের সংসারটা নিজে মন দিয়ে করতে পারি। আমি আগেও কখনো সংসার ভাঙার চিন্তা করি নাই, এখনও সংসার ভাঙার চিন্তা করি না, ভবিষ্যতেও করব না। কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, আল্লাহ যদি কপালে সুখ না রাখে, সংসার না রাখে, আমি যতই খামচি করি, সম্ভব না। বুঝছেন? এটা আল্লাহ প্রদত্ত। এই যে আপনারা যারা বলেন যে আমাদের ব্যবসা, আমাদের এইটা, আমাদের ওইটা, বিয়ে, জন্ম মৃত্যু বিয়ে, এটা হিন্দুদের মধ্যে বলে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। আর মুসলমানরা বলে আল্লাহর হাতে 4টা জিনিস থাকে, একটা হচ্ছে জন্ম, মৃত্যু, বিয়ে, ধন সম্পত্তি। এগুলো আল্লাহর হাতে থাকে। এগুলো আল্লাহ কখন, কারে, কোথায়, কিভাবে দিবে, এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না।
আপনার আমি কেউ জানি না কার লাইফে কি হবে। সুতরাং কেউ বাজে মন্তব্য না করে আমাদের জন্য যেটা ভালো সাজেশন, যেটা গুড সাজেশন, আপনারা দুদিন ধরে আমি ভিডিও ছাড়তেছি, দুদিন ধরেই আমাকে কমেন্ট করতেছেন আমি যেন সংসারে মন দিই, সংসারে মন দিই। আমি কিন্তু সংসারের বাইরে না বোন, আমি আগেও চেষ্টা করছি, এখনও চেষ্টা করতেছি, ভবিষ্যতেও চেষ্টা করব। আমার সমস্যা এখন আছে, দুদিন পরে থাকবে না। সমস্যা কারোর জীবনে চিরস্থায়ী না। আমি আমার ভাইকে দেই, ভাই ভাই কেন করি, ভাইকে তো আমি সারা জীবন ধরে দিব না। হয়তো এখন একটা কাজ করছে, এটা একটা ভালো কাজ, এটা কোনো খারাপ কাজ না, এটা একটা ভালো কাজ করছে, ভালো কাজে সবাই সাহায্য করে, আমিও করতেছি। ওর একটা সম্পদ হয়েছে, আমার একটা সম্পদ হয়েছে, ওর একারও হয় নাই, আমার নিজেরও সম্পদ হয়েছে। হ্যাঁ, দুজনে মিলা সম্পদ করছি, দুজনে মিলা সেই সম্পদ ভোগ করব। এখন আমি ওর একটু সহযোগিতা করতেছি, এই সহযোগিতায় আমার পাশে সবার থাকা উচিত। এখন এই এই থাকাটা যদি কেউ থাকতে না পারে, মানে তুমি মানে যে কোনো মানুষ, তুমি যদি আমার দুঃখের ভাগী না হও, তখন কখনই আমি তোমাকে আমার সুখের ভাগী করতে পারবো না, তাই না? দুঃখটা যেমন ভাগ, যারা দুঃখ ভাগ করে নেয় তারা সুখের ভাগীদার সবসময় হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন, সংসারটা যেন ঠিকঠাক মতো হয়, ঠিকঠাক মতো চলে, ঠিকঠাক মতন থাকতে পারি। কিছুদিনের সমস্যা মাত্র, আল্লাহ ভরসা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।